সকলকে 2023 সালের কোয়েশ্চেন সলভিং ক্লাসে স্বাগতম। আমাদের 24 আর 25 সালের কোয়েশ্চেন সলভিং ক্লাসটা চ্যানেলে দেওয়া আছে, কারো ইচ্ছে হলে করে নিতে পারো। সর্বপ্রথম আমাদের এখানে কিছু এমসিকিউ দিয়ে কোয়েশ্চেনটা শুরু করা হয়েছে। প্রথম প্রশ্ন একটি অ্যাপেলের দাম x টাকা হলে তিনটি কমলার দাম 3y টাকা হলে 7টি অ্যাপেল ও 4টি কমলার দাম কত? সর্বপ্রথম তিনটি কমলার দাম 3y। যদি আমরা একটি কমলা বের করতে চাই সেটা হবে হচ্ছে 3y ডিভাইডেড বাই 3, এবং আমাদের বলছে হচ্ছে 4টি কমলা মোট আমাদের এখানে যুক্ত করতে হচ্ছে। 4টি কমলা দাম হবে 3y গুণন 4 ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 4y। একটা আপেলের দাম হচ্ছে x টাকা, তিনটি আপেলের দাম হবে x টাকা, মোট হবে 3x y টাকা। আমাদের x প্লাস 4 টাকা। 7, 10, 18, 13, 15 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করার আগে সর্বপ্রথম আমাদের করতে হবে কি, সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। তো সাজাবো কিভাবে? ছোট থেকে বড় সাজাবো অথবা বড় থেকে ছোট। তো আমরা এখানে ছোট থেকে বড়টা প্রেফার করব। সর্বপ্রথম হচ্ছে 7, 10, 13, 15, তারপরে 18। আমাদের একটা সূত্র আছে, যদি আমাদের পদ সংখ্যা বিজোড় হয় তাহলে আমাদের মধ্যক সমান হচ্ছে 1 বাই 2। n হচ্ছে আমাদের পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা হচ্ছে 5, 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, আসলে 3তম পদ। তো 3তম পদটা কোনটা? এই যে 13। আনসার হবে হচ্ছে আমাদের এর যোগাত্মক বিপরীত সংখ্যা 1/a। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কি হবে? এর যোগাত্মক হবে। তো 1/a এর যোগাত্মক কোনটা? এর যোগাত্মক বিপরীত হচ্ছে -1/a। -1/a, তার মানে এখানে কত বসবে? এটা হচ্ছে আমাদের -1/a, এর যোগাত্মক বিপরীত হচ্ছে 1/a। আয়তক্ষেত্রের সবগুলো বাহুর সমষ্টিকে কি বলে? পরিসীমা বলে। কোনো ক্ষেত্রের বাউন্ডারি, যত চারিদিকের যে সীমাটা আছে সবগুলোর যোগফলকে আমরা বলবো পরিসীমা। সমমৌলিক সংখ্যার ড্যাশ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেটা হচ্ছে 1 ব্যতীত। সমমৌলিক সংখ্যার একমাত্র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। 0.75 এবং 0.25 এর লসাগু নির্ণয় করো। 0.75, 0.25 নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হয়েছে এদেরকে প্রথমে আমি ভগ্নাংশে নিয়ে যাব। ঠিক আছে, ভগ্নাংশে নিলে এটা কত হবে? এখানে আমাদের আসবে হচ্ছে 75/100, এখানে আসবে হচ্ছে আমাদের 25/100, এবং অবশ্যই এটাকে সরলীকরণ করে নিতে হবে। তাহলে এটা কত আসবে? প্রথমটা আসবে হচ্ছে 4/3, পরেরটা আসবে হচ্ছে 4/1। তাহলে এদের লসাগু বের করতে হবে আমার এখন। ঠিক আছে, এবং ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম কি? ভগ্নাংশের লসাগুর নিয়ম হচ্ছে লবের লসাগু হরের গসাগু। দেখো 3 আর 1 এর লসাগু কত হবে? অবশ্যই 3। 4 আর 4 এর গসাগু কত? সেটা হচ্ছে 4। তার মানে আমার এটাকে আবার যদি ভগ্নাংশে নিয়ে যাই 0.75, তাহলে 0.75 এবং 0.25 এর লসাগু হবে এটা হচ্ছে 0.5। করতে গেলে একই কাজ, জাস্ট ফর্মুলাটা চেঞ্জ হবে। গসাগুর ক্ষেত্রে লবের গসাগু এবং হরের গসাগু নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, 3ax প্লাস 4by মাইনাস 7cz, এখানে z এর সহগ কত? তাহলে z এর সহগ কত? z এর কমপ্লিট সহগ হচ্ছে -7c। -7c যদি জিজ্ঞাসা করে আক্ষরিক সহগ বা সাংখ্যিক সহগ, সেখানে আমাদের সাংখ্যিক সহগ হচ্ছে -7, সহগ হচ্ছে -3x⁻5 রাশিতে x এর ঘাত কত? তো ঘাত কোনটা? ঘাত হচ্ছে এই যে উপরেরটা, তার মানে আমাদের এখানে ঘাত হচ্ছে -5।
7:12 এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাতে কি হয়? ব্যস্ত অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি হয়ে যায়, উত্তর রাশি পূর্ব রাশি হয়ে যায়। তার মানে এটা চেঞ্জ হবে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে। তাহলে আমাদের ব্যস্ত অনুপাত কত হবে? 12:17 ডিগ্রি ওয়াই পরস্পর পূরক কোণ। এর ওয়াই এর মান কত? পূরক কোণের শর্ত কি? পূরক কোণের শর্ত হচ্ছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। সমান সমান হচ্ছে সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে আমার এখানে 25 ডিগ্রি প্লাস ওয়াই সমান কত আসতেছে? 90 ডিগ্রি আসবে। 25 ডিগ্রি প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। সেখান থেকে যদি আমি ওয়াই এর মান বের করতে চাই, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান সমান হচ্ছে 65 ডিগ্রি। তার মানে ওয়াই এর মান আসবে হচ্ছে আমাদের এখানে 65 ডিগ্রি। ওকে, এখানে হচ্ছে আরো কিছু ছোট ছোট কোয়েশ্চেন আসছে। এক্স থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ওয়াই হবে? দেখো, কত বিয়োগ করলে এটা আমরা জানি না। তো স্বভাবত আমরা কি ধরি? যেখানে আমরা জানি না সেটাকে আমরা চলক ধরি। তো এখানে অলরেডি কিছু চলক ধরা আছে, বাট তারপর আমরা চলক ধরতে পারবো। তো এখানে দেখো এক্স ওয়াই আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে ধরলাম ক। যে ক বিয়োগ করবো, তাহলে সমস্যাটা কিরকম হয়? যে এক্স মাইনাস ক সমান সমান ওয়াই। এখানে কার মান বের করতে হবে? আসলে এক্স ক এর মান বের করতে হবে। ক এর মান বের করতে গেলে ক এর মান কত হবে? কটাকে আমি ওপাশে নিলে কি হবে? প্লাস ক। ওয়াইটাকে এই পাশে আনলে মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই। তার মানে আমার আনসার কত হবে? আনসার হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এক্স থেকে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে আমার আনসার হবে ওয়াই। আর তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যা হলে 3p 6q ও 9r এর গড় কত? পিকিউ আর তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যা হলে 3p 6q এবং 9r এর গড় কত? ঠিক আছে, তাহলে দেখো গড় গড় কি জিনিস? গড় হচ্ছে সর্বপ্রথম মোট এবং উপাত্তের সংখ্যা। মোট ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা, এটা হচ্ছে আমাদের গড়ের ফর্মুলা। আমাদের মোট হবে কত? 3p প্লাস 6q প্লাস 9r। 6q 9r, যখন আমরা এটা গুণ করে দিচ্ছি, এরা প্রত্যেকে আবার ইন্ডিভিজুয়াল কি হয়ে যেতেছে? এক একটা সংখ্যা হয়ে যেতে। তার মানে আমার উপাত্তের সংখ্যা কয়টা? উপাত্তের সংখ্যা হচ্ছে এখানে 3টা। এটা দেখা যায়, এবং এটা থেকে যদি আমরা একটু শর্ট করতে চাই, সেখানে হচ্ছে আমরা 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের p প্লাস 2q প্লাস 3r, এটাও দেখা যায়। ঠিক আছে, 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ইন্টু 0. ব্লা ব্লা ব্লা। এই ধরনের যখন দশমিকের গুণ থাকবে, আমরা সেটাকে কি করব? আমরা প্রথমে সংখ্যাগুলোকে গুণ করব। দেখো 1 গুণন 1 গুণন 1 গুণন 1, কারণ সংখ্যাটা কত? গুণন করার পর আসছে হচ্ছে 1। এখন আমরা দেখবো সর্বমোট কত ঘর আগে দশমিক আছে। দেখো এখানে 1 2 3 4 ঘর আগে, এখানে 1 2 3 ঘর আগে, তাহলে 4 3 7, এখানে 8 9 ঘর, মানে 2 ঘর মিলে 7 8 2 9, আর এখানে 1 ঘর 10 ঘর। তাহলে আমাদের টোটাল কি করতে হবে? 10 ঘর আগে দশমিক দিতে হবে। আমার কাছে আছে হচ্ছে 1 ঘর, বাকিগুলো কি করবো? শূন্য দিয়ে ভরে দিব। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের, এবং দশমিকের আগে একটা শূন্য দিলাম, কারণ তাহলে দশমিকটা ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের এই পুরা গুণের আনসার। x is to y is equal to 4:7, y is to z is equal to 14:5 হলে x is to y is to z সমান কত? ঠিক আছে, কি বলছে? is to y 4:7 is to z 14:5। আমাদের x is to y is to z সমান কত? is to y is to z সমান কত? এই ধরনের সিচুয়েশনে আমরা করব কি? উভয়টাকে, দেখো একটা জিনিস কমন আছে। কমনটা কত? কমন হচ্ছে ওয়াই। তাহলে আমরা ওয়াই কে দুই জায়গাতে ওয়াই কে কি করব? তাদের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালু লসাগুতে কনভার্ট করব। ঠিক আছে, এই ভ্যালু লসাগুতে কনভার্ট করব। তাহলে 7 আর 14 লসাগু কত? 7 আর 14 লসাগু 14, এটা আমরা জানি। তাহলে 7কে 14তে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে? 7কে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 7কে 2 দিয়ে গুণ করতে হবে। তো 7কে 2 দিয়ে গুণ করলে আমাদের অবশ্যই কি করতে হবে? 4কেও 2 দিয়ে গুণ করে নিতে হবে। ঠিক আছে, 4কেও কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, কারণ তাহলে আমাদের অনুপাত সমান থাকবে। অনুপাত কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আমি যদি অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশিকে উভয় সংখ্যা দিয়ে গুণ করি, আমার অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা দেখো, এটা কত আসবে? 4 2 8 14। তাহলে দেখো এখন এক্স এর মান হচ্ছে 8, হচ্ছে 14। দেখো ওয়াই দুই জায়গাতেই 14 হয়ে গেছে, সমস্যা নেই। আর জেড হচ্ছে
5, তার মানে আমাদের এর অনুপাত কত হবে 8:14:5। কোন সংখ্যার, দেখো কোন সংখ্যাটা কিন্তু আমরা এখানে জানি না। কোন সংখ্যাটাকে আমরা ধরলাম কি যে এক্স এর, ঠিক আছে। কোন সংখ্যার 15%, তার মানে 30 হচ্ছে এমন এমন একটা সংখ্যা আছে যেটার 15% করলে আমরা 30 পাবো। তাহলে সংখ্যাটা আমরা কত ধরছি এক্স। তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরার পরে তাহলে কি হবে এটা দেখো যে এক্স এর পার্সেন্ট সমান 30। এখানে এক্স এর মান বের করতে হবে। তাহলে কি করব, এক্স এর জায়গায় গুণ 15 জায়গায় 15 গুণ পার্সেন্টের জায়গায় 100/1 ইজ ইকুয়াল টু 30। এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে যাই বাকি সব কি করতে হবে আরেক পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এক্স 100 এখানে আছে, ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হবে, গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, ঠিক আছে। তাহলে দেখো 15×2=30 সমান সমান হচ্ছে এখানে কত 200। আনসার কত হবে, আনসার হবে হচ্ছে 200। একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে 3 গুণ যোগ করলে যোগফল 10 হয়, সংখ্যাটি কত। সংখ্যাটি কত, একটি সংখ্যা, এটাও জানি না, এটাকে ধরলাম এক্স। এটা কত হবে, যে সংখ্যাটা হচ্ছে এক্স, দ্বিগুণের সাথে 3 গুণ, তাই এটা 2 গুণ, প্রথম হচ্ছে বের করবো এটা 2 গুণ কত হচ্ছে 2x। এরপর বলছে দ্বিগুণের সাথে 3 যোগ করলে মানে 2x 3 সমান সমান কত হবে 10 হবে। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো x এর মান বের করতে হলে আমরা কি করবো, প্রথমে 10 - 3, আমরা 2x এর মান পাবো, তারপর হচ্ছে x এর মান হলে 7/2, ঠিক আছে। এটার মান হবে আমাদের 7/, ত্রিভুজের প্রতিটি মান কোণের মান কত, সমবাহু ত্রিভুজের ক্যারেক্টার হচ্ছে সকল কোণ সমান, সকল বাহু সমান। তাহলে প্রত্যেকটা কোণের মান হবে 60°। এটা আমরা জ্ঞানমূলকেই জানি। 12/5, 18/7 এবং 36/1 গসাগু নির্ণয় করো, ঠিক আছে। কি বলছে, 12/5, 7, 36/1 গসাগু নির্ণয় করো। তো গসাগু সূত্র কি, গসাগু সূত্র হচ্ছে লবের গসাগু গসাগু আর হরের লসাগু। তাহলে আমাদের এখানে লবের গসাগু কত হবে, 5, 7, 1 যদি আমরা গসাগু বের করি সেটা আসবে হচ্ছে 1, তোমরা ম্যানুয়ালি করে নিও। আর 12, 18, 36 লসাগু হচ্ছে 36। তাহলে আমাদের এখানে আনসার কত আসবে, গসাগুটা হচ্ছে 36/1। 12, সরি, ½ কি বলছে, ½ ইজ ইকুয়াল টু 6:4, ঠিক আছে। এখানে কয়ের মান কত, দেখো হাফ থেকে এখানে কত বাড়লে 6 হবে এটা আমাদের বের করতে হবে। তাই সেটা আমরা 2 এর সাথে এখানে বাড়ায় দিব, ঠিক আছে। তো এখন আমাদের বের করতে হবে যে হাফের সাথে কত গুণ করলে আমি 6 পাইতেছি। মনে করো হাফের সাথে আমরা এক্স গুণ করলে 6 পাইতেছি, তাহলে কিভাবে সলভ করবো এটা, যে হাফ গুণন এক্স ইজ ইকুয়াল টু 6। এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করতে চাই, হাফ এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তার মানে 6/2 আমরা উল্টায় দিব, কত 12। তার মানে হাফের সাথে কত গুণ করতেছি আমরা 12 গুণ করতেছি, তার মানে 12-এর সাথে কত, 2 এর সাথে কত গুণ করবো 12 গুণ করবো। তাহলে 2 এর সাথে যদি আমরা 12 গুণ করি আমাদের কর মান কত আসবে, কয়ের মান আসবে হচ্ছে 24, ঠিক আছে। 5x 3x + 6 ইজ ইকুয়াল টু 5z - 3। এখানে x ইজ ইকুয়াল টু 2 হলে z এর মান নির্ণয় করো, ঠিক আছে। তার মানে আমাদের কি বলছে এখানে, 3x 6 ইজ ইকুয়াল টু 5z - 3 মান 2 হলে, তার মানে 3 × 2 + 6 ইজ ইকুয়াল টু 5z - 3। তাহলে 3 × 2 ইজ ইকুয়াল টু 6, 6 + 6 ইজ ইকুয়াল টু 12, পাশে -3 আছে, এটা পাশে আনলে হবে +3 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 5z। মানে 5z ইজ ইকুয়াল টু হচ্ছে 15, ইজ ইকুয়াল টু হচ্ছে 15/5 ইজ ইকুয়াল টু, তারপর আমাদের এখানে z এর মান হবে হচ্ছে 3। এমসিকিউ আছে, বলছে কি কোন ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই রেখাংশ হলে সেটা কোন ধরনের ত্রিভুজ, সেটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। একমাত্র সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই হয়, একমাত্র সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই হয় এবং এটা ভূমিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এই যে মনে করো এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকার চেষ্টা করি, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে যদি আমরা একটা মধ্যমা ড্র করি, প্রপারলি ভিজিবল হবে যে জিনিসটা হচ্ছে আসলে কি একবারে সমকোণে ছেদ করতেছে, দেখছো, সমকোণে এখানে ছেদ করতেছে এবং এটা কি করতেছে ভূমিটাকে 2টা ভাগে ভাগ করতেছে প্রপারলি। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে এই শর্তটা পূরণ হয়। -7
মাইনাস থ্রি এর ফাঁকা স্থানে কোন চিহ্ন বসবে। এখন আমাদের এখানে প্রথমে দিয়েছে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আমরা বের করি। লেফট হ্যান্ড সাইডে বলছে কি -7 প্লাস -3, আমরা কত আসবে -7 -3 যেগুলো হচ্ছে -10। আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, -7 -5 টু -9 -7 প্লাস ইজ ইকুয়াল টু 5, এখানে আসবে -4। তাহলে দেখো কোন পোর্শনটা বড়, আমরা জানি কি এর পরের সংখ্যাটা যত বড় হয় আসলে সংখ্যাটা আসলে ওভারঅল ভ্যালুটা তত ছোট। তার মানে আমার ডান পাশের ভ্যালুটা বড়, কারণ যেহেতু মাইনাসের পরের ভ্যালুটা ছোট তার মানে আমার ডান পাশটা বড় হবে। তার মানে এটা কি হবে, এই চিহ্নটা হবে ডান পাশে বড় চিহ্ন হবে। ওকে, -2 ইন্টু 2 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু ডিভাইডেড বাই 2, তো এটা সমান কত, এখানে হচ্ছে আমাদের বদমাশের সূত্র ফেলাইতে হবে। তো বদমাশের ক্ষেত্রে আগে কি আছে, আগে ডিভিশন দেন মাল্টিপ্লিকেশন। তার মানে এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে, আমাদের প্রথমে ডিভিশনের কাজ করতে হবে দেন মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে। তো 4 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 2 গুণন 2 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 1 সমান সমান 2। এখানে বলছে 324 ডিভাইডেড বাই 9 এর বর্গমূল নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা 324কে 9 দিয়ে ভাগ করে দেখি। 324 ডিভাইডেড বাই 9 কত আসে, 27। থাকবে হচ্ছে আমাদের 5 54 6 নং 54। তারপরে আমাদের কত করতে হবে, আমাদের রুট 36 করতে হবে। তো রুট 36 মান হচ্ছে 6, 6 এর বর্গ, 6 হচ্ছে 36 এর বর্গমূল। ঠিক আছে, বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় গড় কত। তো মৌলিক সংখ্যাগুলো কোনটা কোনটা, 1 থেকে 10 পর্যন্ত 2 3 5 7, এগুলো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। এদের যোগফল কত হবে, এদের যোগফল হবে হচ্ছে আমাদের এখানে 17। এবং এখানে সংখ্যা কয়টা আছে, সংখ্যা হচ্ছে 4টা। তাহলে যদি আমরা গড় করতে যাই তাহলে কত হবে, আমরা যদি 17কে 4 দিয়ে ভাগ দিই, 4 4 16, 1.1টা 0, কত আসবে, 4 দুগুণে 8, 2 একটা 0, এখানে আছে 4 5 20, তার মানে হচ্ছে 4.25, এই হচ্ছে 4.25। -3y⁴ ইন্টু x⁻³ ইন্টু 5y⁴ এর মান কত। এই ধরনের যখন সদৃশ চলক বিশিষ্ট একই চলকের গুণ থাকে তখন আমরা কি করি, পূর্ণ সংখ্যাগুলোর গুণ আলাদা করব। তাহলে পূর্ণ সংখ্যাগুলোর গুণ কত হবে, দেখো একটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 1 গুণন 5। আচ্ছা, এরপরে চলকটা নিয়ে তাদের যে সহগ ঘাতগুলো আছে ঘাতগুলার যোগ করব। গুণের ক্ষেত্রে ঘাতের যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে ঘাতের বিয়োগ হয়। তাহলে হচ্ছে 4 -3 প্লাস 2, তাহলে এখানে কত আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে -15 এই পূর্ণ সংখ্যার গুণে, এবং y⁴ 3 = 1 1 + 2 = 3, -15 y⁴ এই হচ্ছে আমাদের আনসার। বড় প্রশ্ন দিছে, বলছে এবিওসিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ফলে এওডি ও বিওসি পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা রেখা অঙ্কন করি আগে। এটা হচ্ছে কি, এ বি আর সিডি হচ্ছে পরস্পর ছেদ করছে, এ বি সিডি হচ্ছে পরস্পর ছেদ করছে, তার জন্য কি হয়েছে, পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, এওডি এ ও, তারপর এটা হচ্ছে ডি, এওডি আর হচ্ছে বিওসি হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। ওকে, বলছে কিউ ই ও সি যথাক্রমে বিওসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এওডি কোনটা, এই যে এওডি, এওডি আর একটা সমদ্বিখণ্ডক আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে কিউসি। এই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। আমাদের সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের বলছে এবং ও এফ বিওসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তার মানে সেম একটা সমদ্বিখণ্ডক ওদের কারো বিওসি এর একটা সমদ্বিখণ্ডক আছে, এটা মনে করো হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। হলো কি, একটা হচ্ছে কিউই, একটা হচ্ছে যথাক্রমে হচ্ছে ও এওডি এবং সমদ্বিখণ্ডক। প্রমাণ করো ও ই এবং ও এফ সরল রেখা অবস্থিত। তার মানে এটা হচ্ছে আমাদের কিউ, আমাদের বলছে ও ই এবং ও এফ, ও ই এবং ও এফ একই সরল রেখায়, এটা যে একটা সরল রেখা এটা আমাদের প্রুফ করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব, ক নাম্বারটা দেখি, নাম্বারটা এখানে দেখি।
আমরা মনে করি এওডি সমান এক্স ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল এওডি সমান সমান এক্স ডিগ্রি। তাহলে আমাদের যে বিওসিটা আছে, আমাদের যে অ্যাঙ্গেল বিওসিটা আছে সেটা কি হবে, সেটাও অবভিয়াসলি এক্স ডিগ্রি হবে। কারণ কি, সেটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তাহলে যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তার মানে হাফ অফ এওডি অবভিয়াসলি হাফ অফ বিওসি, কি হবে হাফ অফ অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত আসবে, বাই 2 ডিগ্রি হবে, ঠিক আছে, দুইটা জায়গাতেই হাফ হয়েছে। তাহলে এখানে দেখো হাফ অফ এওডির আমরা কি বলতে পারি, হাফ অফ এওডির আমরা এখানে লিখতে পারি হচ্ছে, এখানে হচ্ছে এই যে এ ও কিউ লিখতে পারি, এ ও কিউ। আবার এখানে লিখতে পারি কি, হাফ অফ বিওসির আমরা লিখতে পারি সিও ও। সরি, এখানে হচ্ছে কিউ না, এটা দুইটা জিনিস, কিউ এর জন্য হচ্ছে ফিগারটা মিলতেছিল না, হচ্ছে ও এফ আর ও ই, ও এফ আর ও ই, ও ই আর ও এফ। এবার ঠিক আছে, আমি হচ্ছে কিউ দেখে কনফিউজ হয়ে গেছিলাম এটা কি বলতেছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে এই হাফ অফ এওডির আমরা লিখতে পারি হচ্ছে এ ও ই, ও ই, আর এখানে লিখতে পারি হচ্ছে সি ও ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টু, সরি ইকুয়াল না, প্লাস না ইকুয়াল, এটা সবগুলো এটার সমান। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, একটা যদি এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস এক্স, অ্যাঙ্গেল সিও কি লিখতে পারি, অ্যাঙ্গেল এওসি কে কি লিখতে পারি, দেখো এওসি কি হবে, তাহলে এওসি কে আমরা লিখতে পারি হচ্ছে 180 মাইনাস এক্স, কারণ কি এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এখানে গেছে এক্স ডিগ্রি, তাহলে এটা হবে কত 180 মাইনাস এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 180 এক্স ডিগ্রি। সিমিলারলি আমরা বিওডি কেও লিখতে পারি কত, আমরা লিখতে পারি 180 মাইনাস এক্স ডিগ্রি দ্বিতীয়টার ক্ষেত্রে। ওকে, এখন দেখো আমরা যদি চিন্তা করি যে অ্যাঙ্গেল, মানে আমাদের যদি ই ও ই এবং ও এফ কে সরল সরল রেখায় প্রুফ করতে হয় যে একই সরল রেখায় আছে তারা, তাহলে তাদের অ্যাঙ্গেলটা কত হবে মধ্যকার, তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা হবে এক সরল কোণ বা 180 ডিগ্রি, ঠিক আছে। ও ই এফ সরল রেখায় হলে, সরল রেখায় হলে ও এফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, কারণ সরল কোণ 180 ডিগ্রি। এরপরে দেখি আমাদের কি হয়, যে মিলে কিনা হিসাবটা। তাহলে ও এফ এ কি কি অ্যাঙ্গেল আছে দেখি, ই ও এফ এর ভিতরে আমরা অ্যাঙ্গেল পাবো কোনটা কোনটা, যে অ্যাঙ্গেল এ ও ই পাবো, প্লাস অ্যাঙ্গেল এ ও সি, প্লাস অ্যাঙ্গেল সিও, অ্যাঙ্গেল সিও এটা পাবো। এটাকে সবগুলো যোগ করে আমরা দেখছি কি এ ও ই এর ভ্যালু কত, এক্স বাই টু, এর ভ্যালু কত 180 মাইনাস এক্স, এফ এর ভ্যালু এক্স বাই টু। এখান থেকে আমরা যদি এক্স বাই টু, এক্স বাই টু আর এক্স বাই টু যোগ করি, ঠিক আছে, এক্স বাই টু, এক্স বাই টু, সেখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে, ঠিক আছে। তাহলে 180 মাইনাস এক্স যদি 180, তাহলে এখানে এই দুটা যোগ করলে আসবে এক্স, তাহলে হচ্ছে এক্স প্লাস 180 মাইনাস এক্স, সেখানে যদি আমরা মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 180। দেখো এই যোগফলটা কত আসছে, টোটাল যোগফলটা আসছে হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, সুতরাং আমাদের করছে, সুতরাং হচ্ছে আমাদের হচ্ছে সরল রেখায় আছে, ও ই একই সরল রেখা। প্রশ্নটা করছে কি, বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তা সমদ্বিখণ্ডিত করে, চিত্র অঙ্কনের সব বর্ণনা আবশ্যক। আচ্ছা, আমি তো এখানে বর্ণনা দিতে পারবো না, তো আমি হচ্ছে তোমাদেরকে ফিগারটা ড্র করে দেখাই দিতেছি যে কিভাবে আঁকানো লাগে। তো সর্বপ্রথম হচ্ছে একটা নিবা, স্ট্রেট লাইন নিবা, স্ট্রেট লাইন নেওয়ার পরে আমরা একটা একটা পয়েন্ট নিবা, একটা পয়েন্ট পার্টিকুলার পয়েন্ট সিলেক্ট করবা যেখান থেকে হচ্ছে তুমি ফিগারটা ড্র করবা, ঠিক আছে।
তারপর হচ্ছে কি করবা যে নিয়ে কম্পাসটা নিয়ে এখানে বসায় যে কোনো পুরো একটা একটা হাফ সার্কেল ড্র করবা, ঠিক আছে? আচ্ছা, আবার সরি রেডিয়াসটা চেঞ্জ করবা না, রেডিয়াসটা সেম রাখবা এক্স্যাক্টলি, রেডিয়াসটা সেম রেখে আবার এই পয়েন্টে নিয়ে বসাবো, পয়েন্টে নিয়ে বসায় আবার আরেকটা সার্কেল রাখবো। ওইটা মেইন পুরোটা দরকার নেই, জাস্ট এই ইন্টারসেকশনটা দরকার আছে, ঠিক আছে? জাস্ট এই যে এই ইন্টারসেকশনটা আমাদের এখানে দরকার আছে, বাকিটা না থাকলেও চলবে, ঠিক আছে? ফার্স্ট এই যে ইন্টারসেকশনটা হইলো না, এই যে তুমি আমাদের মানে আমাদের যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা সেটা আমরা পেয়ে গেছি। এখান থেকে যদি আমরা এটা ই করি, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং পরে যেটা আছে ওটা হচ্ছে মানে এরপরে যদি আমরা যাই এখানে আরেকটা দিলে সেটা 120 ডিগ্রি। এবং তো সেই হিসেবে আমরা হচ্ছে এখানে কিছুটা মুছে দিই, তাহলে আমাদের কাজ ভালো হবে। আচ্ছা, অবস্থা এখন আমাদের করতে হবে কি, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। মাঝখানের এই ভ্যালুগুলো এগুলো মুছে দিতেছি সুবিধার জন্য, না হলে হচ্ছে বুঝতে আচ্ছা দরকার নেই এটা। আচ্ছা, তারপরে আমাদের করতে হবে কি, আমাদের এখানে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত কিভাবে করব? সমদ্বিখণ্ডিত করার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে এই যে সেম জায়গায় বসায় প্রথমে একটা দাগ টেনে নিব এখানে, একটা হচ্ছে আমরা একটা আর্ক নিব, এভাবে করে কানেক্ট। আচ্ছা, পরে এইটাকে এই জায়গায় বসাবো। চেঞ্জও করা যায়, নাও করা যায়, সমস্যা নেই। মানে চেঞ্জ করলে অবশ্যই কি করতে হবে, এর থেকে এর হাফের থেকে বড় নিতে হবে, ঠিক আছে? আর হাফ থেকে বড় নিয়ে মনে করো হচ্ছে হাফ থেকে বড় নিয়ে তারপর হচ্ছে তুমি জাস্ট এখানে এই যে ড্র করবা এবং সিমিলারলি বসে এখানে ড্র করবো, ঠিক আছে? এই দেখো আমাদের ইন্টারসেকশন একটা পয়েন্ট পেয়ে গেছি, সেটা কত হচ্ছে এই যে এইটা। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি, এবং এই বর্ণনাটাই দিবা যে কিভাবে তুমি ড্র করছো। ওকে, প্রশ্ন কি বলছে, কোন একটি বিদ্যালয়ে শিক্ষার্থী প্রথমে 600 জন ছিল, বছরের শুরুতে 10% নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 1 মাস পরে 10% শিক্ষার্থী চলে যায়, শিক্ষার্থীর মোট সংখ্যা কত? ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে 600 জন শিক্ষার্থী ছিল, যুক্ত হয়েছে কয় পার্সেন্ট? যুক্ত হচ্ছে 10%। তখন এদের নিয়ে আমি টোটাল একটা সংখ্যা পাইছি, তার থেকে আবার চলে গেছে কয় পার্সেন্ট? 10%। এরপরে আমি একটা মোট সংখ্যা পাইছি, এটা আমাদের বের করতে হবে এখানে। আমাদের এখানে বের করা হচ্ছে কাজ। তাহলে এটা আমরা কিভাবে বের করব? সর্বপ্রথম শিক্ষার্থী হচ্ছে 600, ভর্তি হয় কয়জন? এর 10%। এর 10 মানে কতজন? 600, এর জায়গায় গুণ, 10-এর জায়গায় 10, পার্সেন্টেজ জায়গায় 100/1। এবার যদি আমরা ক্যালকুলেট করি, এই 0 0 0 0 কাটা আমার টোটাল আসছে হচ্ছে 60 জন। নতুন মোট স্টুডেন্ট কত? শিক্ষার্থী আগে ছিল 600, 60 মানে হচ্ছে 660 জন। চলে যায় কয়জন? চলে যায় হচ্ছে এটার 10%, কত? 660-এর 10%। কি হবে? 660-এর জায়গায় 660, এর জায়গায় গুণ, 10-এর জায়গায় 10, পার্সেন্টেজ জায়গায় 100/1। তাহলে এখানে কাটাকাটি করলে 36 জন, 63 জন। তাহলে বাকি রইল কতজন? বাকি রয়েছে হচ্ছে 660 জন মাইনাস 63 জন সমান সমান এখানে আসবে হচ্ছে আমাদের 94 জন। 94 জন হচ্ছে আমাদের এখানে আনসার। কি বলছে? বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে, 4 জন পুরুষ এবং 10 জন বালক মিলে একই কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি পুরুষ এবং 5 জন বালক 15 জন বালক মিলে কয় দিনে করতে পারবে? তো এইসব জায়গায় আমাদের সর্বপ্রথম করতে হবে কি, যে কোনো একজনকে নিয়ে কাজ করতে হবে, হয় বালক নাহলে পুরুষ, কারণ দুইটা ভ্যারিয়েবল নিয়ে এখানে কাজ করা যায় না। তো সর্বপ্রথম আমরা পুরুষের কাজটাকে মানে বালকগুলোকে পুরুষ অথবা পুরুষগুলোকে বালকে কনভার্ট করবো, যে কে কয়জন কাজ করতে পারে। তো এখানে সর্বপ্রথম যদি আমরা এই কাজটা করি, তাহলে 2 জন পুরুষ সমান কয়জন বালক? পুরুষ সমান 3 জন বালক।
এই পয়েন্টটা আমরা হাইলাইট করে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে আমরা কাজে লাগাবো, পরবর্তীতে কাজে লাগাবো, ঠিক আছে। আমাদের প্রশ্ন কি বলছে, বলছে 4 জন পুরুষ এবং 10 জন বালক একটা কাজ 21 দিনে করে। কয়জন পুরুষ? 4 জন পুরুষ 21 দিনে। এখান থেকে আমরা যেটা পারি, সোজা এখান থেকে আমরা বের করে রাখি যে একজন পুরুষ সমান কত। একজন পুরুষ সমান কত হবে তাহলে? একজন পুরুষ সমান হচ্ছে 3/2, 2/3 জন বালক। আমরা এখানে করে রাখলাম। এখানে আমাদের যে পুরুষের সংখ্যাগুলো আছে, পুরুষগুলোকে আমরা বালকে কনভার্ট করে দিই। তার মানে একজন সমান যদি এটা হয়, 4 জন সমান কি হবে? 4, এটার 4 গুণ জন। এটা কিসে কনভার্ট হয়ে গেছে এখন? এই যে 4 জন পুরুষ, এটা কিসে কনভার্ট হয়ে গেছে? বালক। কয়জন আছে? 10 জন। এরা কয়দিনে করে? 21 দিনে। কয়দিনে করে? 21 দিনে। এগুলো কনভার্সন কিসে হয়ে গেছে? সবগুলো এখন বালকে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে কত আসবে দেখো, এটা যদি কাটি, এখানে আসবে হচ্ছে 6, 6 + 10 ইকুয়াল হচ্ছে 16। 16 জন বালক 21 দিন। 21 দিন। আমাদের বলছে যে 6 জন পুরুষ এবং 15 জন বালক একত্রে কত দিনে কাজ করবে। তো এটা বের করার আগে আমরা এখানে নিচে বের করে ফেলি যে 6 জন পুরুষ আর 15 জন বালককে আমরা যদি বালকে কনভার্ট করি তাহলে কত আসে। 6 জন পুরুষ, 15 জন বালক। পুরুষকে কি লেখা যায় আমরা? 6 × 3/2, 2/3। এটা বালকে কনভার্ট হয়ে গেছে। আর এখানে আমরা 15 জন যোগ করলে এতজন বালকে পরিণত হবে। কাটাকাটি করলে এখানে আসবে 3, 3 × 9, 9 আর 15, 24 জন বালকের সমান কাজ হবে এখানে। কতজন বালকের সমান কাজ? 24 জন বালকের সমান কাজ। সেম জিনিসটা এখানে যদি আমরা এখন ইমপ্লিমেন্ট করি, একজন বালক কাজ করে 21 দিনে, 16 জন বালক কাজ করে 21 দিনে, তাহলে একজন বালক কাজ করবে কয় দিনে? অবশ্যই বেশি দিন লাগবে। তার মানে 21 × 16 দিন। এখানে 24 জন বালক কাজ করবে কয় দিনে? বালক কাজ করতে আমার কম দিন লাগবে। তাহলে এখানে 21 × 16 ÷ 24। এখানে যদি আমরা ভ্যালুটা বের করি, এটা কত আসবে? আমাদের আনসার। কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখি। আমাদের বলছে সোনা বা লোহা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় সোনা ও রূপার অনুপাত 1:2, রূপা ও লোহার অনুপাত 3:5। 75 গ্রাম ওজনের গহনায় মোট কত গ্রাম রূপা আছে? তো এখানে আমরা সর্বপ্রথম সোনার অ্যামাউন্টটা ধরে ফেলি, ঠিক আছে। মনে করি সোনা আছে কত? সোনা আছে x গ্রাম। সোনা যদি x গ্রাম হয়, আমাদের এখানে কি বলছে যে সোনা অনুপাত রূপা, অনুপাত সোনা অনুপাত রূপা হচ্ছে 1:2। সোনা হচ্ছে x গ্রাম, রূপা কত হবে বের করতে হবে? 1:2। এক্ষেত্রে যদি আমরা অনুপাতটাকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি, কি করবো? অনুপাতকে ভগ্নাংশ করা যায়, তার মানে x/রূপা 1/2। এখান থেকে আমরা কি বের করতে পারি? রূপার মানটা বের করতে পারি। রূপার মানটা কত হবে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি? ঠিক আছে, আমরা যদি আর গুণ করি তাহলে কি হবে? রূপা গুণন 1, তাহলে 1 লেখার দরকার নেই, তাহলে হচ্ছে 2 × x। দেখো আমি রূপার পরিমাপটাও পেয়ে গেছি। আছে কয় গুণ? x গুণ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রূপা অনুপাত লোহা বা লোহা। কত? রূপার লোহা হচ্ছে 3:5। রূপা কত? রূপা হচ্ছে আমাদের এখানে 2x, অনুপাত লোহা 3:5। এটাকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি হবে? যে 2x ডিভাইডেড বাই হচ্ছে লোহা সমান ভাগের 3। এখানে আর যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 2x সমান লোহা। এখানে আমাদের লোহাটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এই 3টাকে ওই পাশে ভাগ করে দিতে পারি। 3টাকে আমি এই পাশে ভাগ করে দিই। এখান থেকে আমি লোহার মানটা কত পাবো? আমি লোহা পাবো হচ্ছে x ডিভাইডেড বাই 3। এই দেখো আমরা 3টাই পেয়ে গেছি। এখানে 3টা ভ্যালুই
চলে আসছে। তাহলে আমাদের এখানে টোটাল মোট কত ছিল? আমাদের সোনা আছে হচ্ছে এক্স, রূপা আছে হচ্ছে 2x, আর লোহা আছে হচ্ছে 10x ইন্টু 3। তাহলে টোটাল কত হচ্ছে 76 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি এক্স 2x 10x ডিভাইডেড বাই 3 হচ্ছে 70 গ্রাম। ঠিক আছে, আমরা এই পাশে 3 রসাগু নিই। রসাগু নিলে কত আসবে? নিচে আসবে হচ্ছে 3, উপরে আসবে হচ্ছে 3x 6x প্লাস 10x সমান সমান হচ্ছে 76। আমাদের যোগফল কত আসবে? যোগফল হচ্ছে 19x। এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে 76 গুণন 3। এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই, এটা কত হবে? 76 গুণন 3 ডিভাইডেড বাই, আমাদের আনসার বের হচ্ছে এর মান হচ্ছে 12। তার মানে আমাদের সোনা আছে কয় গ্রাম? সোনা আছে হচ্ছে 12 গ্রাম। আমরা অন্য কালার দিয়ে লিখে দিই। সোনা আছে হচ্ছে এখানে 12 গ্রাম। রূপা আছে কত? রূপা হচ্ছে 2x। 2 গুণন 12 সমান সমান হচ্ছে 20 গ্রাম। বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে, সরি। 12 সমান সমান হচ্ছে 24। লোহাটা আমরা এইভাবে বের করতে পারি, অথবা কি করতে পারি, এখান থেকে আমরা জাস্ট 76 থেকে এই দুটোর যোগফল বিয়োগ করতে পারি। তাহলে 20 আর 12 যোগ করলে হচ্ছে 36। তাহলে এখানে 76 থেকে যদি 36 বিয়োগ করি, আমাদের এখানে থেকে হচ্ছে 40 গ্রাম। ঠিক আছে, এবং আমরা যদি এখানে মানটা বসাই একই মান পাবো। দেখো 10 গুণন 12 হচ্ছে 120, 120কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 40 গ্রাম। এই হচ্ছে আমাদের আনসার। প্রশ্ন বলছে কি যে উক্ত সংখ্যাগুলোর গড় এবং মধ্যক নির্ণয় করো। তো সর্বপ্রথম গড়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, গড় হচ্ছে যোগফল উপাত্তের সংখ্যা। উপাত্তের কত আসে? 14 প্লাস সাথে হচ্ছে 21, 21 প্লাস 20 হচ্ছে 41, 41 আর 9 হচ্ছে 50, 50 আর 10 হচ্ছে 60, 60 আর 15 হচ্ছে 75, 75 আর 17 হচ্ছে আমাদের, আর এদিকে হচ্ছে 70, হ্যাঁ 65 আর 7 হচ্ছে 72, 72 আর 2 12 হচ্ছে 84। আর উপাত্তের সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, তাহলে এখানে আবার ভাগ করলে কত আসবে? আমরা যদি 84 কে এখানে ভাগ করতে যাই 8 দিয়ে, তাহলে কত আসে? 10 80, এখানে আছে 4.05 40। তাহলে এখানে কত আসবে? 10.5। এই হচ্ছে আমাদের গড়। আচ্ছা, এখন হচ্ছে আমরা মধ্যক। মধ্যকের জন্য আমাদের কি করতে হয়? সর্বপ্রথম এদেরকে সাজাইতে হয়। মধ্যকের জন্য আমাদের সর্বপ্রথম একটা অনুপাতে সাজাইতে হবে। আমরা ছোট থেকে বড় সাজাবো। তো সর্বপ্রথম আসবে হচ্ছে 7, হচ্ছে 9, হচ্ছে আমাদের এখানে 10, 12, দেন 14, আমাদের 15, এরপরে 17, এরপরে, ঠিক আছে। তাহলে দেখো কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা আছে। আগে মধ্যক যদি জোড় মানে এন, যদি এন মানে হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা যদি জোড় হয়, হ্যাঁ, জোড় হলে, জোড় হলে মধ্যক সমান কি? সমান হচ্ছে n/2 তম পদ 2 প্লাস 1 তম পদ সপ্তম পদ ডিভাইডেড বাই। তাহলে এখানে আমার 8 পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 8। তাহলে এখানে কি হবে? 8/2 পদ 2 প্লাস 1 তম পদ 8/2 মানে হচ্ছে 4 তম পদ, আর এখানে হচ্ছে 5 তম পদ ডিভাইড বাই 2। 4 তম পদ কোনটা? 1 2 3 4 12। পদ কোনটা? 14 2। তাহলে 12 আর 14 যোগ করলে হয় কত? 26। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 13। এই হচ্ছে আমাদের প্রশ্ন করছে যে m ইজ ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে, z ইজ ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, এবং 3m মাইনাস, সরি 2m মাইনাস 3n প্লাস 4z এর ভ্যালু বের করতে বলছে। প্রথমে আমরা এখানে 2n এর মান, 2m এর মানটা বের করি। বের করবো 2m এর। m সমান কত? m সমান আছে p q r। 2m এর মান কত হবে? আমরা যদি এটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই,
পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কত আসবে এখানে 2p 2q প্লাস 2r। আচ্ছা, এরপর আমরা ব্যবহার করবো কাকে 3n। n এর মান কত? n এর মান এখানে দেওয়া আছে হচ্ছে p মাইনাস কিউ মাইনাস আর। 3n এর মান কত হবে p ইন্টু p মাইনাস কিউ মাইনাস আর হচ্ছে 3p মাইনাস 3q মাইনাস 3r। হচ্ছে আমরা বের করবো কার ভ্যালু? আমরা বের করবো হচ্ছে z এর ভ্যালু। z এর মান কত? z এর মান হচ্ছে এখানে p মাইনাস কিউ প্লাস আর। 4z এর মান কত হবে 4p মাইনাস 4q প্লাস আর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিসগুলো আমরা এখানে পেয়ে গেছি মানগুলা। এখন জাস্ট আমরা কি করব? বসাবো। কি বসাইতে বলছে? আমাদের 2m n প্লাস 4z। এখানে 2m এর মান কত? 2m এর মান হচ্ছে 2p 2q প্লাস আর মাইনাস 3n এর মান কত? 3n এর মান হচ্ছে 3p 3q প্লাস 3r। 4z এর মান কত? 4z এর মান হচ্ছে 4p 4q 4r 2q প্লাস 2r। এখানে মাইনাসে মাইনাসে মাইনাস 3p মাইনাসে মাইনাসে প্লাস 3q মাইনাসে মাইনাসে প্লাস 3r প্লাস 4p 4q। আমরা জানি কি যে আমাদের এখানে যেগুলো থাকবে সদৃশ পদ তাদের যোগফল হবে। যোগের ক্ষেত্রে সদৃশ পদ কি আছে এখানে 3p 2p মাইনাস 3p আর এখানে 4p। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি কি p কমন নিয়ে 2 মাইনাস 3 প্লাস 4 হচ্ছে একটা। এরপর হচ্ছে আমাদের কি আছে কিউ কমন আছে একটা দুইটা, এই হচ্ছে 3 নাম্বারটা। এখানে আমরা যে প্লাস কিউ কমন এখানে দেখতে পাচ্ছি 2 মাইনাস 3 মাইনাস 4। আমরা এখানে কাকে নিব? আর একটা দুইটা তিনটা। তাহলে এখানে আমরা হচ্ছে আর কমন নিয়ে এখানে লিখতে পারি কত হচ্ছে 2 3 প্লাস। এটাকে হচ্ছে আমরা যদি কমপ্লিট করি, কমপ্লিট করলে কত আসবে 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 3। 2 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 আর মাইনাস 4 এ হচ্ছে মাইনাস 5 কিউ। এখানে হচ্ছে 2 প্লাস 3 ইকুয়াল টু 5 5 প্লাস 4 ইকুয়াল টু 9 ইকুয়াল টু হচ্ছে 9 আর হচ্ছে আমাদের ওকে। আমরা বলছি একটি বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম। তাহলে আমরা যদি প্রথমে একটা বাগান চিন্তা করি, আয়তাকার বাগান, আয়তাকার বাগান যেটা দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ কি 4 মিটার কম। তাহলে দৈর্ঘ্য যদি আমাদের x হয় তাহলে প্রস্থ কত হবে x মাইনাস 4। এখন বলতে বাগানটির পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? পরিসীমা দেওয়া আছে, আমাদের ওটা বের করতে হয়, সমস্যা নেই। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ। এখানে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ কত x মাইনাস 4। পরিসীমার সমান কত আসছে? পরিসীমা সমান হচ্ছে 40। এখানে কি আসবে আমাদের 2 ইন্টু 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 40 মাইনাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 40। এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x এর মান কত আসবে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 40 প্লাস 8। x এর মান আসবে হচ্ছে 48 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে x এর মান যদি 12 হয় তার মানে x মাইনাস 4 এর মান হবে কত 8। এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে প্রস্থ, বাগানের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 8 মিটার। বলছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এই ভ্যালুটার মান। তো এই ধরনের এগুলো হচ্ছে আমাদের বীজগণিত উৎপাদকে প্রকাশ করতে হয়, যেগুলো হচ্ছে স্বভাবত আমরা কিভাবে প্রকাশ করি যে আমাদের মিডল টার্মের মাধ্যমে প্রকাশ করতে হয়, অথবা আরেকটা ডিফারেন্ট সূত্র আছে সেটা আমি দেখাই দিব, দুই থেকে এখানে দেখাই দিব। মিডল টার্মে যদি আমরা প্রকাশ করতে হয় সেটা কি করতে হয় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্মে এই যে মাঝখানের জিনিসটাকে এমন দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ আকারে প্রকাশ করতে হবে যাদেরকে গুণ করলে আমি আবার এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, মানে কি আমি যদি এদেরকে যোগ বিটাতে প্রকাশ করি, সরি আলফা যোগ বিটা না, মনে করো আমি এদেরকে যদি a প্লাস বিতে প্রকাশ করি, যে a প্লাস বি যোগ করলে হচ্ছে মাইনাস 2 পাই, তাহলে আমাদের a সমান মানে 1 সমান পাইতে হবে a ইন্টু বি। ঠিক আছে, এইভাবে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা যদি দেখি এইভাবে কিভাবে প্রকাশ করা যায়, তাহলে দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা সহগ হচ্ছে -1, এটা সহগ হচ্ছে -1।
-1 আর -1 গুণ করলে আবার কত হইতেছে 1, তো প্রকাশ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এক্স কমন নিব, এক্স এখানে থাকবে এক্স, এখানে থাকবে কত এক্স, যদি কমন নেই এক্স স্কোয়ার থেকে থাকে এক্স, আর এক্স থেকে থাকে হচ্ছে -1। ভালো, পরের থেকে আমরা -1 কমন নিব, কেন? ভিতরটা যাতে সেম হয়। আমি -1 কমন নিব কেন? যাতে এই পাশে ব্রেকেটের জিনিসটা সেম হয়। তাহলে কত আসবে? এখানে হচ্ছে এক্স আর এখানে আসছে -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো কত আসে এখানে। আমি দুই, এখন আবার দেখো দুইটা পদ, দুইটা পদের থেকে আমি কত কমন নিব? x-1 কমন নিব, ওয়ান কমন নিব, এখানে হচ্ছে থাকে এক্স আর এখানে থাকে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি কি x-1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তার মানে একটা সংখ্যার স্কোয়ার কখন 0 হয়? একটা সংখ্যার স্কোয়ার তখনই 0 হয় যখন সংখ্যাটা নিজে 0 হয়, ঠিক আছে? তার মানে x-1 সমান যদি 0 হয় তাহলে এটা পসিবল। তাছাড়া পৃথিবীর যে কোনো সংখ্যায় তুমি স্কোয়ার করে 0 পাবা না যদি সংখ্যাটা নিজে 0 না হয়, ঠিক আছে? এখান থেকে আমি এক্স এর মান কত পাবো? এক্স এর মান হচ্ছে 1। এই দেখো এখন এই মানটা হচ্ছে আমি এখানে বসাই দিব, ঠিক আছে? তার মানে কত? 2x⁵ টু এক্স কিউব -1 ডিভাইডেড বাই 2x⁵ -1। এখানে আমি কি করবো? জাস্ট ভ্যালুটা বসাই দিব। ভ্যালুটা কিভাবে বসাবো? যে 2 x⁵ মানে কি a⁵ এবং আমরা জানি কি পৃথিবীতে যদি তুমি 1 এর উপর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পাওয়ারও বসাও তোমার ভ্যালুটা সেমই থাকবে, ঠিক আছে? কারণ 1 এর উপর মনে করো 1 এর উপর তুমি 10 পাওয়ার বসাইলে তার মানে কি এক হচ্ছে 10 বার গুণ করতে হবে। তো এককে তুমি 10 বার না, তুমি যদি 10 লাখ বারও গুণ করো আনসার একই আসবে, ঠিক আছে? তার মানে এক্স মানে 1 যখন তোমার এক্স এর মান তখন পাওয়ার যাই থাকুক তোমার এখানে ভ্যালু কত বসবে? 1ই বসবে। তাও পাওয়ারটা আমরা দিই পরের লাইনে স্কিপ করে দিব, ঠিক আছে? মাইনাস এখানে হচ্ছে কত? 2 × 1⁻³ তারপরে যতগুলো পাওয়ার আছে সব কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে 2 × 1 সমান হচ্ছে 2 -2, এখানে হচ্ছে 1, 2 × 1 সমান হচ্ছে 2 -1, এখানে কত আসবে? 2 × 1 সমান হচ্ছে 2 -1। 2 সমান হচ্ছে 0 -1, উপরে থাকবে -1 নিচে থাকবে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। ওকে, এই ভ্যালুটা বের করার আরেকটা সহজ সহজ সিস্টেম আছে বলতে পারো, যে তোমার হচ্ছে মিডল টার্ম করতে হবে না, সেখানে করতে হবে কি? সূত্র বসাইতে হবে। এই যে ইকুয়েশন গুলো বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা এটার একটা ইয়ের ফর্ম আছে, মানে ইউনিভার্সাল ফর্ম আছে। এটাকে তুলনা করা হয় এরকম একটা ইকুয়েশনের সাথে, ax² প্লাস এক্স প্লাস সি সমান সমান 0। তার মানে কি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে কনস্ট্যান্ট মান এবং এর পরে অবশ্যই কি থাকতে হবে? 0 থাকতে হবে। এমন অবস্থায় আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে যাই তখন এক্স এর ভ্যালু হচ্ছে -b প্লাস মাইনাস b² -4ac বাই 2a। আমরা যদি উক্ত এই জায়গাটাতে আমরা যদি এ বি এর মান বের করতে যাই, এখানে এর মান কত হবে? এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে 1, এর মান কত? বি এর মান হচ্ছে এক্স এর সহগ মানে হচ্ছে -2, সি এর মান কত? সি এর মান হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি এখানে এক্স এর ভ্যালুটা বসাই, এক্স এর মান বের করতে যাই তাহলে -b তার মানে হচ্ছে -2 মানে হচ্ছে -2² ইজ ইকুয়াল টু হচ্ছে 4 -4 ইন্টু এ, 4 ইন্টু এ কত? এ হচ্ছে 1, সি হচ্ছে 1। এটাকে করবো হচ্ছে রুট, এখানে থাকবে প্লাস এখানে থাকবে মাইনাস ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত? এ হচ্ছে 1। দেখো মাইনাস 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 2 ইজ ইকুয়াল টু হচ্ছে +2 প্লাস মাইনাস 4 -4 ইজ ইকুয়াল টু কত? 0। 4 - 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, যেটা রুট করলে 0 আসবে ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে কত? 2 প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2। এখানে 2 এর সাথে আমি 2 শূন্য যোগ করি বিয়োগ করি আনসার কত থাকবে? 2ই থাকবে। তার মানে 2/2 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1। এই দেখো এক্স এর মান আমি এখান থেকেও বের করতে পারছি। যে কোনো একভাবে তুমি এক্স এর মান বের করতে পারো, তারপরে তুমি জাস্ট আনসারটা কি করবে? এখানে মিলাই দিবা। কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন এখানে আমাদের একটা সরল সরল টাইপ কি বলে, হ্যাঁ ইকুয়েশন দিয়েছে, এখান থেকে ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এখানে প্রথমে কি করব? দেখো আমরা প্রথমে নিব হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পোর্শনটা নিয়ে আগে কাজ করব, তারপরে ডান পোর্শন নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড, কারণ 2 ডিভাইডেড বাই 5 মাইনাস ওয়াই প্লাস 3 বাই 2। লসাগু কত নিব? আমরা হচ্ছে এখান থেকে লসাগু পাবো হচ্ছে 10, লসাগু 10, উপরের পুরাটাকে হচ্ছে 2 দিয়ে গুণ হবে, y-2, কারণ 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দিয়ে আমি এটাকে গুণ করবো। সিমিলারলি 2 দিয়ে 10কে ভাগ করলে হচ্ছে 5, 5 দিয়ে আমি উপরের পুরাটাকে গুণ করব। কত পাবো? 2y4 আচ্ছা 20 মাইনাসে মাইনাসে মাইনাস 3 × 5 = 15 ডিভাইডেড বাই 10। এখানে
হচ্ছে 2y মাইনাস 20y ইজ ইকুয়াল টু মাইনাস 18y 4 মাইনাস 15 ইজ ইকুয়াল টু মাইনাস 19 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অবস্থা। যাবো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে? প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল প্লাস, সরি, 1/2 সেটাকে আমরা কিসে কনভার্ট করবো? অপরিহিত কনভার্ট করলে 2/3 আসবে। এখানে আমাদের লসাগু কত হবে? 2 আর 5-এর লসাগু হচ্ছে 10। 10কে ভাগ করলে 2, 2 দিয়ে যদি আমি পুরোটাকে গুণ করি তাহলে হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস 1। এখানে এটাকে যদি আমরা অপরিহিত করছি তার মানে আমাদের এখানে ঘরে কত আছে? 2। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5 দিয়ে 3কে গুণ করলে 5 গুণন 3, 2y 2 প্লাস 15 ডিভাইডেড বাই 10 সমান সমান কত আসছে আমাদের এখানে? y 17 ডিভাইডেড বাই 10। আমাদের বলছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে ইকুয়াল চিহ্ন আছে। আপনি বলতে পারি কি মাইনাস 18y মাইনাস 19 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 2y প্লাস 17 ডিভাইডেড বাই 10। দেখো দুই পাশে আমি 10 গুণ করে দিতে পারি এই দশটাকে এলিমিনেট করার জন্য। দুই পাশে যদি আমি 10 গুণ করে দিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। দুই পাশে 10 গুণ করলাম এবং 10টা এলিমিনেট হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কি? থাকলো হচ্ছে মাইনাস 18y মাইনাস 19 ইজ ইকুয়াল টু 2y প্লাস 70। এখন আমরা সবগুলো এক্সকে এক পাশে, ওয়াইকে এক পাশে নিয়ে আসি। কারণ এখানে আছে মাইনাস, সবগুলো ওয়াইকে আমরা এক পাশে নিয়ে যাই। তার মানে হচ্ছে 2y 18y নিয়ে আসছি এবং আরেকবার তাহলে এটা এই পাশে চলে আসবে। 17 এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস 19 মাইনাস 17 আমাদের আসবে হচ্ছে 20y টু মাইনাস 36। এখানে যদি আমরা ওয়াই এর মান বের করতে চাই তাহলে সে কত? 36 ডিভাইডেড বাই 20, যেটাকে যদি আমরা একটু শর্ট করি বা সরলীকরণ করি সেখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 18/10। এই হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তোকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 10 বা 15 থাকবে? তাহলে বলছে কি একটা সংখ্যা আছে বৃহত্তম সংখ্যা। দেখো যখনই বলবে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ তখনই আমাদের বুঝে নিতে হবে কি এখানে আমাদের একটা গসাগুর ব্যাপার স্যাপার আছে। গসাগুর ব্যাপার স্যাপার আছে। এখন বলছে একটা সংখ্যা দিয়ে আমি এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব এবং এটার ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 15, এটার ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 5। ঠিক আছে? তো এইভাবে করে আবার ভাগটা করতে হবে। তাহলে সংখ্যাটা কত? সর্বপ্রথম দেখো গসাগুটা কাদের হবে? গসাগু কিন্তু এদের হবে না, কারণ গসাগু দিয়ে আমি যখন কোনো সংখ্যাকে ভাগ করি তখন সেটা কি হয়ে যায়? কমপ্লিটলি ইয়ে হয়ে যাবে। গসাগু দিয়ে যখন ভাগ করবো কমপ্লিটলি সেটা কি হয়ে যাবে? আমাদের একবারে নিঃশেষী বিভাজ্য হয়ে যাবে। আমরা কখন বের করবো? আমরা গসাগু বের করার আগে দেখে নিব যে আসলে কাকে নিঃশেষী বিভাজ্য হইতেছে। তাহলে দেখো যেহেতু আমাদের 375 থেকে 15 অবশিষ্ট থাকবে, কারণ অবশ্যই সেটা কার নিঃশেষী বিভাজ্য হবে? এটা যদি আমি 15 বিয়োগ করে দিই তাহলে সেটা আসবে কত? 360। আমার সংখ্যাটা অবশ্যই কি 360কে নিঃশেষে বিভাজ্য করবে। সিমিলারলি আমি যদি 661 থেকে 5 বিয়োগ করি সেখানে আমাদের থাকে কত? 600 না 455। অবশ্যই সংখ্যাটা কি করবে? 455তে নিঃশেষে বিভাজ্য। এখন আমরা করব কি, সরি 455 না 456, সরি 56। তাহলে আমরা করবো কি এখন 360 56 এর বের করার চেষ্টা করবো। ঠিক আছে? আর 360, এখানে দেখবো হচ্ছে 6, এখানে দেখবো হচ্ছে 9, 96। আবার 360কে বিয়োগ করবো। যদি 360কে ডিভাইড করি কত আসবে? করতে পারবো হচ্ছে 3 দিয়ে। 318, 8 হাতে আছে 3 9 27, 28, 2 এখানে হচ্ছে হাতে আছে 1 9, এখানে হচ্ছে আমাদের 7 হাতে আছে 72 শেষ 96, 72 হচ্ছে আমাদের কত? 4, এখানে থাকবে হচ্ছে 2 24। 4কে যদি আমরা 72 কে ভাগ করি তাহলে আমাদের এখানে হচ্ছে 3 3 4 12 2 হাতে আছে 1 3 2 6 7 শেষ। এই হচ্ছে আমাদের 20। 24 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আমরা কি করতে পারবো? এই দুটো সংখ্যাকে ভাগ করলে আমি অবশিষ্ট পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি আমাদের এখানে করছে কি প্রশ্ন করছে? বলছে এ বি ইজ ইকুয়াল টু এসি। এ বি কোনটা? এ বি
টু এসি এসি। তাহলে দেখো আমরা একটা সহজ, যখন আমাদের এরকম সমান চিহ্ন দিয়ে দিচ্ছে আমরা জানি কি সমান বাহুদের বিপরীত কোণ সমান হয়। সমান বাহুদের এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এরা দুজন কি হবে সমান হবে। আবার এখানে দেওয়া হচ্ছে 130 ডিগ্রি, এটা যদি 130 ডিগ্রি হয়, এটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি কমপ্লিটটা। এটা 130 হলে এখানে যাবে কত 50 ডিগ্রি, এটা যে 50 ডিগ্রি হয় এটা কত হবে 50 ডিগ্রি হবে, ঠিক আছে। আমাদের বলছে বিএসি সমান কত, বিএসি কোনটা বিএসি, এই অ্যাঙ্গেলটা কত। তাহলে অ্যাঙ্গেল ত্রিভুজে বিসি ত্রিভুজে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান কত 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল এ সমান কত এটা আমাদের জানতে চাইছে, এটা আমাদের জানতে চাইছে। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কত পাইছি আমি এখানে 50, সি সমান কত পাইছি 50 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে কত পাইছি অ্যাঙ্গেল এ প্লাস 100 ইজ ইকুয়াল টু 180। আমরা খালি অ্যাঙ্গেল এ বের করতে চাই, হচ্ছে 180 মাইনাস 100 সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এ অথবা অ্যাঙ্গেল বিএসি একই কথা, অ্যাঙ্গেল বিএসি সমান 180 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। কি হলো এখানে আছে সমান বাহু, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এটা 130 হলে এটা 50, যেহেতু বিপরীত কোণ সমান তার মানে 50 50 100, আর এখান থেকে 180 দিয়ে বিয়োগ করলে প্রশ্ন কি বলছে, বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে টোটালটা দেখো, এটা হচ্ছে একটা সরল কোণ। সরল কোণের মান কত হয়, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণে কি কি আছে দেখো, 2x প্লাস এক্স প্লাস 3x প্লাস এক্স প্লাস 2x। তাহলে এটা সবগুলো যদি আমরা যোগ করি কত আসে, এখানে হচ্ছে 9x, 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 180। তার মানে আমরা যদি এক্স এর মান বের করতে চাই, বের করতে গেলে হচ্ছে 180 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি। আনসার হচ্ছে কত, এক্স ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। বলছে কি জেড এর মান বের করতে, তো আমরা দেখি কি কি মান বের করা যায়। আমাদের দেখো এটা যদি 40 ডিগ্রি হয় এটা কত হবে, অবশ্যই এটাও 40 ডিগ্রি হবে, কারণ কি বিপরীত কোণ, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য 40 ডিগ্রি হবে, বিপরীত কোণের জন্য 40 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে চিন্তা করো, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এখানে বাদ যেতেছে 60 ডিগ্রি, এখানে যাইতেছে হচ্ছে 40 ডিগ্রি। আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে, এটার ভ্যালু আমরা যদি চিন্তা করি যে 180 মাইনাস 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে হচ্ছে 80 ডিগ্রি। এখন দেখো এই পুরাটা হচ্ছে আবার কত 180 ডিগ্রি। 180 ডিগ্রির ভিতরে কি আছে, একটা 80 ডিগ্রি আছে, একটা জেড ডিগ্রি আছে। এখান থেকে আমরা যদি জেড এর মানটা বের করতে চাই কি হবে, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আনসার কত, জেড ইজ ইকুয়াল টু 100। কি বলে দিয়েছে দেখো যে এল এম এন কে, তারপরে এল এম বাহু যেটা আছে এটা এন কে প্যারালাল, এবং আমরা জানি কি যে সমান্তরাল বাহুর যদি ছেদক থাকে তখন সেখানে অনুরূপ কোণ একান্তর কোণ এগুলো তৈরি হয়, ঠিক আছে। এটুকু আমরা এখান থেকে জানি। আমাদের কি বলছে 35, এখানে তো অবশ্যই এটা কি হবে, এটাও 35 হবে। আচ্ছা এটা হচ্ছে আমরা লিখে ফেলি, এখানে হচ্ছে বেশি হিজিবিজি হয়ে যাবে, এখানে কোনো মার্কার নাই, আমি এটাকে ধরলাম আই, হচ্ছে হ্যাঁ এটাকে আই ধরলাম জাস্ট। তাহলে আমাদের কত হবে যে অ্যাঙ্গেল এন আই আর যদি 35 ডিগ্রি হয়, তাহলে সেটা সমান কার হবে, সেটা সমান হবে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এস আই কে, এস আই কে। কারণ কি, কারণ হচ্ছে বিপরীত কোণ। এরপরে আবার দেখো যে আমাদের এখানে কি বের করতে, এটা যদি এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি, এটা আমরা জানি 120 হলে এটা কত হবে 60 ডিগ্রি হবে। আচ্ছা ওইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখো এই যে একান্তর কোণ, এই যে একান্তর কোণ, তার মানে কত হবে ডিগ্রি হবে। তার মানে আমি বলতে পারি কি যে আমাদের এখানে কোন মানটা, যে এন, এটা মনে করে দিলাম হচ্ছে জে, মানে এম জে ও সমান যদি 60 ডিগ্রি হয়, সেটা কার সমান হবে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে কিউ এন, অ্যাঙ্গেল ও কিউ এন। কারণ কি, হচ্ছে আমাদের এখানে একান্তর কোণ হবে। তো এখানে দেখো আমাদের ত্রিভুজ কোণটা, ত্রিভুজ যদি এখানে আই যে এটা ধরলাম হচ্ছে কে, তো হয়ে গেছে, এটা হচ্ছে মনে করো এল ও হয়ে গেছে এম এন, এটা হচ্ছে পি কিউ আর এস, ঠিক আছে। তাহলে চিন্তা করো যে আমরা যদি অ্যাঙ্গেল ও আই এস এর কথা চিন্তা করি, ও আই এস এ কয়টা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল আই প্লাস অ্যাঙ্গেল এস, ঠিক আছে।
আমরা বলতে পারি হচ্ছে তোমার অ্যাঙ্গেল এসটাকে আমরা বলতে পারি হচ্ছে পিএনও। সরি, ও কিউ এন না, ও এস এন হবে এটা, সরি, ও কিউ এল লিখে দিছি, এটা হচ্ছে ও এস এন। অ্যাঙ্গেল এসটাকে আমরা বলতে পারি ও এস এন। তাহলে হচ্ছে অ্যাঙ্গেল আই যেটা, সেটা হচ্ছে আমাদের এস আই কে। তো আমাদের বের করতে হবে কি, অ্যাঙ্গেল ওটা বের করতে হবে। টোটাল সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ওটা আমাদের লাগবে। আই কত, অ্যাঙ্গেল আই হচ্ছে 35 ডিগ্রি। এস কত, এস হচ্ছে 60 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমাদের অ্যাঙ্গেল ও যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে 180 ডিগ্রি। এই দুটোর যোগফল হচ্ছে কত, 95 মাইনাস 95 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 85 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ও সমান হচ্ছে 85 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের বলছে চিত্রে এবিসি এর মান কত, চিত্রে এবিসি এর মান কত। তাহলে দেখো আমরা একটু ফিগারটা বড় করার ট্রাই করি, তাহলে সে বুঝতে অনেক ইজি হবে। এখানে দেখো, এটা যদি 55 হয়, এটা কত হবে, 55 ডিগ্রি, কারণ কি বিপরীত কোণ। এটা 55 হলে এটা কত হবে, এটা খুব টোটাল, এটা হচ্ছে না 180 ডিগ্রি, এখানে 55 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে, 125 ডিগ্রি। কিভাবে আসছে, 125 হচ্ছে 180 মাইনাস 55 ডিগ্রি, 125। এটা 125 হলে এটা কত হবে, এটাও 25 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ কি বিপরীত কোণ। দেখো এইটা 125, এটা 35, তাহলে টোটাল এই দুটার যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে 125 35 সমান সমান হচ্ছে 160। এখন ত্রিভুজের টোটাল তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এই যে কোণটা যেটা আমাদের চাইছে, অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা কত হবে, 160 থেকে 160, সরি 180 থেকে 160 বিয়োগ করলে এটা হচ্ছে 20 ডিগ্রি। এটার আনসার হবে হচ্ছে 20 ডিগ্রি। আমাদের এখানে হচ্ছে কিছু আইকিউ টাইপ কোয়েশ্চেন আছে, বলছে এ চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে। আমরা যদি 20 থেকে 13 বিয়োগ দিই, আমাদের ভ্যালু কত থাকে, 7। যদি 27 থেকে 20 বিয়োগ দিই, আমাদের ভ্যালু হচ্ছে 7। আমরা যদি 34 থেকে 27 বিয়োগ দিই, ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে। তার মানে এখানে গ্যাপ কত, 7, গ্যাপ কত, 7, এখানে গ্যাপ কত, 7। তার মানে এই জায়গায় গ্যাপ কত হবে, 7। এর মান কত হবে, এর মান হচ্ছে 34-এর সাথে যদি আমরা 7 যোগ করি, আমাদের ভ্যালু আসবে হচ্ছে 41। তাহলে এর ভ্যালু হবে হচ্ছে 41। এবং পরবর্তীতে তুমি একটু চেক করবা যে পরেরগুলো ঠিক আছে কিনা। এখানে যদি 41 বসাই আমি, তাহলে দেখো পরেরটাতে 7 করলে 48, 7 করলে 55, তার মানে ঠিক আছে। এরপরে যাই, আমাদের বলছে এ এর মান কত। তাহলে এখানে একটা ক্যারেক্টারিস্টিক দেখো, এদিকে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, বড় সংখ্যাগুলো এখানে আছে সবগুলোর থেকে। তাহলে এটা কিভাবে আসছে দেখো, আমরা 50-কে কি লিখতে পারি, 50-কে দেখো এখানে 27, 22, একটা এক্সট্রা ওয়ান দিতে হইতেছে, 27 প্লাস 22 হচ্ছে 49, প্লাস এক্সট্রা ওয়ানে আমি 50 পাইতেছি। সেম জিনিস 26-এর ক্ষেত্রে হইতেছে, দেখো 12 প্লাস 13 ইকুয়াল টু 25, তার সাথে আমার একটা এক্সট্রা এখানে দেওয়া লাগবে, ঠিক আছে। তার মানে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে অবশ্যই হবে কি 2 প্লাস 9, তার সাথে আমি একটা এক্সট্রা এন দিব, তার মানে হচ্ছে 12। এখানে এর মান আসবে 12, ঠিক আছে। বি এর মান কত, বি এর মান দেখি কি হইতেছে, এখানে দেখছি 1 3 5 7, ভালো কথা, এখানে আবার 1 চলে আসছে। এখানে আমাদের কনফিউশনটা কি হয়েছে, এই 1-এর অপোজিটে 1 আছে, ঠিক আছে। আবার 7-এর অপোজিট হচ্ছে 343, 3-এর অপোজিটে 27। ওকে, এরটুকু হচ্ছে আমাদের কিছু নাম্বার দেওয়া হয়েছে, একটুকু কিছু নাম্বার দেওয়া আছে এবং এদের রেসপেক্টে কিছু জিনিস দেওয়া হয়েছে। এখন একের সাথে একের অনেক সম্পর্ক হইতে পারে, এটা আমরা জানি যে একের সাথে যদি আমরা একে 1 দিয়ে গুণ করি তাও 1 হবে, মানে অনেক সম্পর্ক হইতে পারে। কিন্তু 3-এর সাথে 27-এর কিন্তু খুব একটা বেশি সম্পর্ক নাই। 27-এর সম্পর্ক কি, 3-এর কিউব, 3-এর কিউব সমান হচ্ছে 27। 7-এর সাথে হচ্ছে কত, 343, 43। তো এখানে দেখি আমরা কিউবে হয় কিনা, 7-এর কিউব কত, 7 গুণন 7 গুণন 7, 7 সাথে 49, 49 গুণ 7, তার মানে 7 নং 63, 3 হাতে 6, 4 সাথে 28, আর এখানে হচ্ছে 34। তার মানে দেখো 7-এর কিউব সমান কত, 343। আমাদের একের ক্ষেত্রেও কি হইতেছে, যে একের কিউব সমান 1, হ্যাঁ, তার মানে কি হইতেছে, সবগুলা মিলতেছে। তার মানে আমাদের এখানে আনসার কত, বি, আনসার হচ্ছে বি। বি কি হবে, 5-এর কিউব, মানে হচ্ছে 5 গুণন 5 গুণন 5 সমান সমান হচ্ছে 125, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার, বি সমান 125। আমাদের এখানে এম এর সংখ্যাটা দেখো, এখন একটা সিকোয়েন্সে সাজানো যেটা সুন্দর মতো, কিভাবে, এ দেখো 11 22
33। 11 তার সাথে 2 গুণ হয়েছে, তার থেকে আবার 11-এর সাথে 11 যোগ হয়েছে, তার সাথে আবার 11 যোগ হয়েছে। সিমিলার জিনিস এখানে দেখো 5, 5-এর সাথে 5 যোগ হয়েছে, আবার এখানে 5 যোগ হয়েছে। তাহলে এখানে কি হবে যে 20, 20-এর সাথে 20 যোগ হয়েছে, আবার এখানে কি হবে 20 যোগ হবে। তার মানে এখানে 40 + 20 = 60। সিকোয়েন্সিংটা একটা উল্টা করে দিয়েছি। সিকোয়েন্সটা যদি আমরা এইভাবে করে সাজাই যে 5 হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 10, 40, 22, এরপর হচ্ছে 15, 30। এখন দেখো আমাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা সার্কেলটা আঁকানো ঝামেলা, তাই আমরা সার্কেল দিলাম না। এই জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। 5-এর সাথে 5 যোগ, তার সাথে 5 যোগ, 20-এর সাথে 11-এর সাথে 11 যোগ, তার সাথে 11 যোগ, 20-এর সাথে 20 যোগ, তার সাথে 20 যোগ। ঠিক আছে, বলছে যে এর মান কত হবে। তো আমরা একটা সিকোয়েন্স বের করার চেষ্টা করে দেখি। 3 - 0 = 3, -3 হচ্ছে 5, হচ্ছে আমাদের 8 একটা ভ্যালু আসবে এখানে। আবার সেটা কি সে ফুলফিল করতে হবে যে আমাদের এখানে হচ্ছে যখন 24 - a করবো তখন আমাদের এখানে ভ্যালু আসবে। তো দেখো এখান থেকে আমরা প্রথম দুইটা দেখে একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা কি, এটা হচ্ছে 3, 5, তার মানে 7 আসার কথা, 7 আসা উচিত। তাহলে এটা যদি 7 আসে তাহলে কত আসে, এর মান কত আসে, তাহলে দেখো এর মান আসবে তাহলে 7 + 8 হচ্ছে 15। এখানে যদি 15 আসে, 7 আসে, তাহলে এটা 9 আসার কথা। তো 9 আসে কিনা চেক করি। 24 - 15 হচ্ছে 9, এটা আসতেছে। তার মানে এর মান কত হবে, মান হবে হচ্ছে 15। কিভাবে বাড়তেছে, এখান থেকে হচ্ছে 3 + 3, এখান থেকে হচ্ছে আমাদের +3, এখান থেকে হচ্ছে +5, এখান থেকে হচ্ছে +7, এখান থেকে হচ্ছে +9, এভাবে করে বাড়তে থাকবে। এর মান হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ, ক্লাসটা করার জন্য ধন্যবাদ। এবং এরকমভাবে প্রত্যেক বছরের কোয়েশ্চেন সলভিং ক্লাসটা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা। যদি মনে করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ক্লাসের যে পিডিএফটা আছে সেটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে কমেন্ট ক্যাপশনে, এবং যদি ইউটিউবে দেখে থাকো তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।